সম্মানিত দর্শক, আমন্ত্রণ চ্যানেল আই রাউন্ড টেবিল পাওয়ার্ড বাই স্বপ্ন। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচন কেমন হবে। নির্বাচন কেমন হবে এ নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা সব নাগরিকের। আজ আমাদের সাথে যেই অতিথিরা আছেন তাদের কাছে জানতে চাইব, তাদের কাছে অন্য মানুষ, সাধারণ মানুষ কি জানতে চায় এবং তারা কি বলেন বা তারা নিজেরা কি ধারণা করেন। আমাদের সাথে আমার বাম দিকে আছেন গিয়াস আহমেদ, বিএনপি নেতা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার বাম দিকে আছেন মোস্তফা কামাল, সাংবাদিক এবং কলামিস্ট। আমার ডানে আছেন ফারজানা বুবলি, সংস্কৃতিকর্মী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সর্বডানে আছেন আরফান নাহিদ, সাংবাদিক নেতা এবং প্ল্যানিং এডিটর, নাগরিক টেলিভিশন। দুজন সাংবাদিক আছেন, একজন সংস্কৃতিকর্মী, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সুন্দর মিশেল হবে আশা করি আমাদের আলোচনার মধ্যে। একজন প্রবাসী। এই বছরের নির্বাচনের বিশেষত্ব, প্রবাসী ভোটাররা ভোট দিতে পারছে। প্রায় 1.5 কোটির মতো প্রবাসী ভোটার এবার ভোট দিবেন। আপনার কাছ থেকে শুরু করি। প্রথম, পোস্টাল ভোট এবং পোস্টাল ভোট অ্যাপ, পোস্টাল ভোট দেওয়ার বিষয়ে এবং প্রবাসীদেরকে ভোটার করার পরে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে প্রবাসীরা কীভাবে ভোট দেবে। ধন্যবাদ চ্যানেল আইকে এবং চ্যানেলের অগণিত দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক বন্ধু। আসলে আমরা প্রবাসীরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনঃপ্রতিষ্ঠার কল্পে আমরা আন্দোলন করেছি। আপনারা জানেন জাতিসংঘ, হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল সহ বিভিন্ন স্থানে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি, লবিং করেছি। আমরা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করেছি যে বাংলাদেশে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং বাংলাদেশে যেন গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে। এবং সেই পরিবেশ ফিরে না আসলে আমরা প্রবাসীরা দেশে আসতে পারবো না। কারণ আমাদের ছেলেমেয়েরা, আমাদের পরিবাররা দেশে আসতে বারণ করছিল এই 15 বছর, আসতে পারেনি। কারণ সেই কারণে আমাদের তো আমরা সেই ইচ্ছা ছিল, আমাদের আগ্রহ ছিল এবং আমরা চেয়েছি যে একটি সুন্দর দেশ আমরা পাবো, যেই দেশের জন্য সারা দেশের মানুষ বা 71 সনে যে যুদ্ধ করেছি আমরা, যে একটি সুন্দর গণতান্ত্রিক এবং ন্যায় বিচারের দেশ পাবো। কিন্তু সেটা আমরা এই গণঅভ্যুত্থানের পরে আমরা প্রথম দিক দিয়ে সেটা আশা করেছিলাম। প্রথম দিক দিয়ে কিছুদিন আমরা দেখলাম ভালো, তারপরে আস্তে আস্তে দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী বা এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারকে দীর্ঘায়িত থাকবার একটা যে মনের বাসনা বা জামাত বা এনসিপি, তারাও দেখলাম যে নির্বাচন চাচ্ছে না। তো সব কিছু মিলে আবার এলোমেলো একটা ভাব দেখলাম। তারপর জুলাই সনদ নিয়ে, পিয়ার নিয়ে, বিভিন্ন সংস্কার নিয়ে, মানে একটা পর একটা দাবি দেওয়া, মব সন্ত্রাস, সব কিছু মিলে কিন্তু আমরা আবার প্রবাসীরা আবার শঙ্কিত হয়ে পড়লাম। তো সেই দিক থেকে এখন যে আপনার ডক্টর ইউনূস সাহেব ডিসেম্বরে আমাদের কি বলে লন্ডনে গিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে কথা বলে যে একটা দিক নির্দেশনা দিলেন যে হ্যাঁ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তখন কিন্তু আবার আমরা প্রবাসীরা একটা আশার আলো দেখলাম এবং জাতিও দেখেছে সেক্ষেত্রে। এবং আরেকটা ভালো সাইন হয়েছে, ভালো মানে সিদ্ধান্ত, আমরা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই যে এই প্রবাসীদের ভোটের ব্যাপারে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সেটা কিন্তু তিনি মানে করেছেন এবং আমাদের ভোটের অধিকার নিশ্চিত করেছেন। এবং তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন, নিউ ইয়র্কে আমরা তাকে একটা সম্বর্ধনাও দিয়েছি, আমাদের সাথে মত বিনিময় হয়েছে। আমরা আশা করিনি যে আমরা এবার এই তাড়াহুড়া করে আমরা ভোট দিতে পারবো প্রবাসীরা, কিন্তু সেটা কিন্তু আমরা এবার দিতে পারছি। ধন্যবাদ আপনাকে মোস্তফা কামাল। বৃহস্পতিবার থেকে তো একযোগে অ্যাপে রেজিস্ট্রেশন হয়ে গেল বা শুরু হচ্ছে, এটা চলবে। বাংলাদেশের মধ্যেই তো ভোট হবে, যারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন তাদের ভোট তো পৃথক, সেখানে তো হাঙ্গামা হওয়ার সুযোগ নেই। বাংলাদেশে যারা ভোট দেবেন ভোট কেন্দ্রগুলোতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে লাল, হলুদ এবং সবুজ 3 ভাগে ভাগ করা হয়েছে। ঝুঁকিপূর্ণকে লাল, কম ঝুঁকিপূর্ণ হলুদ এবং সাধারণ ভোটার কেন্দ্র যেগুলো সেগুলো সবুজ করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় 12টি নির্বাচনের মধ্যে এই নির্বাচনটি কেমন হবে, 13তম নির্বাচন যেটি হতে যাচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। যেই জিনিসের অপ্রাপ্তি থাকে বা না পাওয়ার একটা যাতনা থাকে, সেটা পাওয়ার জন্য একটু উদ্গ্রীবও বেশি থাকে মানুষ। ঠিক এই কারণে আপনার প্রশ্ন এসেছে যে নির্বাচনটি কেমন হবে। যদি বিগত 3টি নির্বাচনের নামে তামাশা না হতো, এই প্রশ্ন আসতো না, হয়তো আমরা আরেকটু সুন্দর নির্বাচন চাইতাম। এখন আমাদের চলে যেতে হচ্ছে যে নির্বাচনটা কেমন হবে। তার আগে কিন্তু আবার ছোট্ট প্রশ্ন একটা আছে, দিনভর নির্বাচনের আলাপ করি, সন্ধ্যাবেলায় কানে কানে বলি কি নির্বাচন কি আসলে হবে নাকি?
জি, এই জিজ্ঞাসা আছে মানুষের। দিনভর নির্বাচনের ভোট খুঁজি, ভোটারদের কাছে যাই, এখানে ওখানে ঘোরাফেরা করি। প্রার্থীরাও একান্তে সন্ধ্যায় কিন্তু জিজ্ঞাসা করে নির্বাচন কি শেষ পর্যন্ত হবে? তারপর আমরা মনে করব হবে। কেন মনে করব? মনের খুশি মতো মনে করব না। ছোট্ট দুটা ঘটনা বলে সাম্প্রতিক সময়ের। একটা হচ্ছে প্রধান উপদেষ্টা অত্যন্ত পরিষ্কার করে একটা কথা বলেছেন যে সেনাবাহিনীর একান্ত সহযোগিতা তিনি চান নির্বাচনের বিষয়ে। এটা কিন্তু সিগনিফিক্যান্ট। ঠিক একদিন বাদেই সেনা প্রধান বলেছেন যে তারা পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য। তাহলে আমরা দুইটা তথ্য কিন্তু মোটা দাগে পেয়ে গেলাম। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে নির্বাচনটা কেমন হবে? ছোট্টর মধ্যে এতটুকু বলা যায় যে নির্বাচনটার মধ্যে ভোট হবে। আগে আমরা দুই একবার নির্বাচন দেখেছি, ভোট কিন্তু দেখিনি। ওটার নাম ছিল বিনা ভোট। নির্বাচনটা নিশ্চয়ই দিনের আলোতে হবে, রাতে হবে না, ওইরকম একটা আশাও করতে পারি। নির্বাচনটাতে আমিডামি থাকবে না। এই তিনটা চাওয়া যদি পূরণ হয়ে যায় মোটামুটি, তাহলে যে নির্বাচনে আমরা আশা করছি, এরপরে যদি উদাহরণ বলেন যে আপনি কীরকম, নিশ্চয়ই এখানে যারা নির্বাচনে দায়িত্বে থাকবেন বা আছেন এখনও সরকারে যারা আছেন, এরা এই বাংলাদেশের মানুষ, কেউ চাঁদের দেশ থেকেও আসেননি, মঙ্গল গ্রহ থেকেও আসেননি। তো উদাহরণ বলতে গেলে বা আকাঙ্ক্ষাটা বলতে গেলে, মাত্রাটা বলতে গেলে অন্তত এতটুকু বলা যায় যে অন্তত 91-তে বাংলাদেশ কিন্তু বহু বছর পর একটা সুন্দর নির্বাচন দেখেছিল, নানা বেদনার মধ্যেও। যদিও তারপরেও আমরা সূক্ষ্ম কারচুপি, মোটা কারচুপি, চিকন কারচুপি, ইঞ্জিনিয়ারিং নানান শব্দ দিয়ে চিহ্নিত করেছি। তারপরও প্রধান উপদেষ্টা বলছেন একটা উৎসব মুখর নির্বাচন হবে, আরেক জায়গায় বলছেন যে বিশ্বমানের নির্বাচন হবে। আমি এই দুই জায়গা তো একটু আপত্তি করি, এত বড় জিনিস না দেয়াই ভালো আমাদেরকে, আমরা অভ্যস্ত হয়ে ওঠার বিষয় আছে। একটা হচ্ছে যে উৎসব মুখর বাংলাদেশ মানের হবে। জি, বাংলাদেশ মানেরই হোক, অন্তত হোক। উৎসব মুখর নির্বাচনের মৌসুম এটা নয়। উৎসব মুখর নির্বাচন হয় তখন যখন নির্বাচন করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাই। যেখানে টানা 15-16 বছর নির্বাচন নাই, এখানে হঠাৎ করে উৎসব ভালো জিনিস নয়। আচ্ছা, একটু যুক্ত করি আপনার সাথে, একটু যুক্ত। কমনওয়েলথের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে এবং তারা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকও করেছে। এই ইনক্লুসিভ নির্বাচন বলতে কি বোঝায়? অনেক কিছু বোঝায়। বাংলা তর্জমা হচ্ছে অংশগ্রহণমূলক। তাহলে কার অংশগ্রহণ? প্রার্থীর অংশগ্রহণ, ভোটারের অংশগ্রহণ, যারা ভোট দিবেন না তাদেরও একটা অংশগ্রহণ কিন্তু থাকে। মিছিলে মিটিংয়ে তারাও একটা হাইপ তোলেন, সেটা অংশগ্রহণমূলক। কিন্তু এটাকে যদি একটু ন্যারেটিভটা পাল্টে ফেলেন যে আওয়ামী লীগ সহ অংশ না নিলে সেটা বোধহয় পরিপূর্ণ অংশগ্রহণ হয় না। তর্ক করলে এগুলো করা যাবে, তর্কের আরও অনেক বিষয় যোগ করা যাবে। তো অংশগ্রহণের প্রশ্নতে এবার প্রবাসীরা অংশ নিচ্ছে, সেটাও তো একটা অংশগ্রহণ অবশ্যই। তো এই ক্ষেত্রে বিতর্কে যাওয়াটা বোধহয় খুব শোভনীয় হবে না, কারণ বিতর্কে গেলে প্রশ্ন চলে আসবে আগেরটা যে নির্বাচন হবে কিনা। যেহেতু আমরা আছি এখন নির্বাচনটা কেমন হবে, তার মানে হবে। তাহলে কেমন হবে আমি একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। কিন্তু এই মাঝপথে যখন আমরা নানান উপাদান যোগ করি, এটা না সেটা, যদি, কিন্তু, তবে, এটা আমাদের কুমিল্লা অঞ্চলে বলে, আরও কয়েকটা এলাকায় বলে, এটার বলে যে সালুনের খবর নাই সালাদ নিয়ে টানাটানি। সালুন অর্থ হচ্ছে তরকারি। অর্থাৎ আপনি মেহমান দাওয়াত দিয়েছেন, শুধু ভাত দিয়ে বসিয়ে রেখেছেন, কোনো তরকারি দিচ্ছেন না। আসবো মোস্তফা কালাম, শেষ করে ফেলি প্রসঙ্গটা। তো তখন সালাদ দেয় বেশি করে করে, একটু পর পর সালাদ দেয়। তো মানুষ সালাদ খেতে খেতে বিরক্ত, ওই সালাদ আবার মূলার সালাদ, দুর্গন্ধ। তো এক পর্যায়ে মেহমানরা বলেই বসছে যে এতবার সালাদ না দিয়ে মূলা ক্ষেতটাই দেখাই দেন, নিজেরা গিয়ে খাওয়া শুরু করে। ধন্যবাদ। আশা করি এই নির্বাচন কমিশন, এই সরকার আমাদেরকে অন্তত মূলার দিকে নেবে না, মূলা খেতে নেবে না, অন্তত নেবে না। ধন্যবাদ। আমরাও যাব না। আসবো আপনার কাছে। ফারজানা বুবলি, আপনি ভোটে অংশগ্রহণ করছেন? এটা আসলে প্রথমে এটাই বলি, আমি 2008 সালে প্রথম ভোটার হয়েছি, মানে আরও ভোটার হয়েছে আরও পরে, বাট ফার্স্ট টাইম আমি 2008 সালে ভোট দিয়েছি এবং এরপরে আমার ভোটের অধিকারটা আসলে কেড়ে নেওয়া হয়েছে। এরপরে আমি আর কখনো ভোট দিতে পারি নাই। তো এবার আমি অফকোর্স আই এম ভেরি এক্সাইটেড যে আমি ভোট দিব। আর যেহেতু আজকে আমাদের টপিকটাই হচ্ছে নির্বাচন কেমন হবে, বাট ফর মি, অ্যাকর্ডিং টু মি, 2026 সালের ইলেকশনটা ডিপেন্ড করতেছে ফিউ ফ্যাক্টরের উপর। মানে অনেস্টলি স্পিকিং ইটস রিয়েলি কোয়াইট হার্ড টু প্রেডিক্ট যে কীরকম হবে। তো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে হচ্ছে যদি আমরা এখন ইন্টারিম গভর্নমেন্ট কি গ্রাউন্ডটা প্লে করবে এই ইলেকশনে, ওটার উপর ডিপেন্ড করতেছে আসলে ইলেকশনটা কীরকম হবে।
আদৌ হবে কি হবে না। আমরা তো আসলে সবসময় চিন্তা করি যে বলছে ফেব্রুয়ারিতে একটা উৎসব মুখর পরিবেশে ইলেকশন হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি কামাল ভাইয়ের সাথে একমত যে রাত্রেবেলা আমরা যে নিজেরা বলছি যে আচ্ছা আদৌ কি ইলেকশন হবে, আদৌ কি দের ইজ এ কোয়েশ্চেন, ইউ নো হোয়াট আই মিন, যে একটা কোয়েশ্চেন আছে যে ইলেকশনটা হবে কি হবে না। বাট এই কোয়েশ্চেনের সদুত্তর একমাত্র ইন্টারমিডিয়েট গভর্নমেন্টই দিতে পারবে আমাদেরকে, যে ওনাদের কথাগুলো যদি আরও পরিষ্কার হয়, যে ওনারা যে প্রত্যেকটা এভরি সিঙ্গেল পার্টির জন্য ওনারা যদি লেভেল প্লেইং গ্রাউন্ডটা এনশোর করতে পারে, হ্যাঁ, ওখানে যদি এখন টাকার খেলাটা না হয়, ভায়োলেন্সটা না হয়, হ্যাঁ, ল অ্যান্ড এনফোর্সমেন্ট আমরা বলতেছি আমাদের হাতে আন্ডার কন্ট্রোল আছে, বাট এখানে যদি ফেভারিটিজম না করা হয় যে পার্টিকুলারলি একটা দলকে আমরা ফেভারিট করব বা ওদেরকে আমরা সহায়তা করব, এই কিছু কিছু ফ্যাক্টর যদি ওখানে না থাকে, আমার মনে হয় এমন তো কি একটা কোনো ধারণা আছে, এমন বক্তব্য দেওয়ার কারণ কি আপনার কি মনে হয় যে এরকম সরকার না, আমরা তো এরকম দেখে আসতেছি। আমরা তো 24-এর মানে বাংলাদেশ 2.0 এটার পর থেকে 24-এর এই গণ অভ্যুত্থানের পরে থেকে আমরা তো উই আর সিইং অল দোজ থিংস। ফেভারিটিজম তো হচ্ছে, চোখের হচ্ছে, সব জায়গায় হচ্ছে। কাকে ফেভারিট করছে? নতুন একটা পার্টি যারা হয়েছে তাদেরকে তো ফেভারিটিজম করা হচ্ছে। এটা তো এখন আপনি এনসিপির কথা বলছেন। আমি যদি ফ্র্যাঙ্কলি বলি তাহলে এনসিপির কথাই বলবো। এখন 2024-এর যে গণ অভ্যুত্থানে আমি ওই টাইমটা আসলে চায়নাতে ছিলাম। আই কেম ব্যাক অন লিটারেলি আপনার ইয়েতে কিছুই ছিল না, ইলেকট্রিসিটি না, সরি না, ইন্টারনেট অ্যান্ড এভরিথিং, পুরো ব্ল্যাক আউট। আমি ঢাকায় আসলাম, আই ওয়েন্ট ফর প্রোটেস্ট, সব কিছুতে গিয়েছি, অ্যান্ড আমার লিটারেলি মাই হার্ট ওয়াজ গোয়িং অ্যাওয়ে উইথ দোজ স্টুডেন্টস। হ্যাঁ, আমি এখন আর স্টুডেন্ট না, আমার বয়স অনেক হয়ে গেছে, বাট আমি রাস্তায় নেমেছি আমার দুটো বাচ্চা রেখে, এদের জন্যই নেমেছি। বাট এখন যদি এই একটা ফিউ পিপল একটা নতুন একটা রাজনৈতিক দল হঠাৎ করে তৈরি করে ফেলে এবং তারাই বলে তারাই সব কিছু করছে, তারাই এভরিথিং তাদের ধারণাই হয়েছে, এবং যখনই একজন মানুষ অন্য আপনার পলিটিক্যাল পার্টি থেকে মানুষ বলে যে আমরাও করেছি, তখন ফট করে তারা একটা বেয়াদবের মতো একটা কথা বলে ফেলে যে 17 বছর কোথায় ছিলেন আপনারা? 17 বছর ভাই জেল খাটছি, 17 বছর জেল খাটছি, 17 বছরে জমি জমা, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য সব নিয়ে গেছে, আর তোমাদেরকে হয়তো বা তৈরিই করছিলাম লিটারেলি। এখন আমাদের ওনাদের জন্য তো একা হয়নি, হয়েছে অনেকগুলো মানুষের জন্য যারা প্রাণ দিয়েছে, এবং সোশ্যাল মিডিয়া একটা ভাইটাল রোল প্লে করেছে এখানে। যে ওদের দেখে আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ মাদার আই ফেল যে ওনার বাচ্চা মারা যাচ্ছে, ওয়াই শুড আই এম অ্যাট হোম, আই শুড বি গোয়িং দেয়ার, আমাকেও প্রোটেস্ট করা উচিত। তো ওখানে ওই ইমোশনটা সবগুলা বাঙালির জন্যই কাজ করেছে, সবাই একসাথে গিয়েছে ওখানে। আপনি যে কথা বলছেন এর বাইরে এনসিপি তো এই আন্দোলনের মধ্য থেকেই তৈরি হয়েছে, তাদের প্রতি সিম্প্যাথি থাকবে না সরকার? অফকোর্স সিম্প্যাথি আছে, বাট যদি আপনি দেখেন তারা আসলে দেখে বড় হয়েছে কি, আওয়ামী লীগকে দেখে বড় হয়েছে, এইজটাই এরকম। হ্যাঁ, সে আওয়ামী লীগকে দেখে বড় হয়েছে। এখন আপনি যদি বেয়াদবি রাজনীতি করেন, হ্যাঁ, আপনি সিনিয়র জুনিয়র মানতেছেন না, পট করে একটা কথা বলে দিচ্ছেন যে চাঁদাবাজির টাকায় চলতেছে, আওয়ামী লীগের টাকায় চলতেছে, হ্যাঁ, এটা করছে সেটা করছে, তারা হঠাৎ করে যমুনাতে যে প্রোটেস্ট করতেছে তাদেরকে জল কামান দিয়ে লিটারেলি ইয়ে করা হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, ফেভারিটিজম, এটা তো চোখের ইয়েতেই ফেভারিটিজম করা হচ্ছে। সো এই ফেভারিটিজম গ্রাউন্ডটা যদি না থাকে, আই থিঙ্ক বাংলাদেশে একটা আমরা অনেক বছর পরে একটা ফেয়ার অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখতে পারবো। জি, আসবো আপনার কাছে, আসবো আবার। আরফান নাহিদ, এনসিপি নিয়ে কথা বলে ফেলেছেন কিছু, নতুন রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটির প্রতি অনেক মানুষের স্নেহ আছে। ফারজানা বুবলি যে কথা বললেন সেখানে মনে হচ্ছে যে স্নেহ বোধহয় পরিবর্তিত হচ্ছে অন্য কোনো অনুভূতিতে। না দেখুন, আপনি যেই জায়গাতে বুবলিয়াবাদ ছেড়ে দিলেন ওই জায়গাতে যদি শুরু করি, যে দলটা হয়েছে এনসিপি, ধরেন দল বাদ দেন, এখানে যে যারা উদ্যোক্তা ছিল, যারা এই উদ্যোগটা নিয়েছিল, যে ছেলেগুলা, এদেরকে আমরা মডেল মনে করতাম। 5 তারিখের আগে ধরেন ওদের ডিরেকশনে আমরা চলছি, যদিও আমরা ইন্ডিভিজুয়াল অ্যাডভাইজ প্রত্যেকের, বাট ওদেরকে আমরা একটা জায়গায় ধরে নিয়েছিলাম যে আমরা একটা নতুন কিছু পাবো। যেভাবে দেখেন আমি যে দলেরই সাপোর্টার হই না কেন, আমরা তো প্রত্যেকে কোনো না কোনো ভোট প্রয়োগ করি, তো দল না করি, কিন্তু আমাদের একটা হোপের জায়গা তৈরি হয়েছিল। আপনার কাছে কি মনে হয় যে হোপের জায়গাটা এখন আর আছে? আস্তে আস্তে কিন্তু এটা বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু এরকম হওয়াটা উচিত ছিল না, কারণ এত বছর পরে, প্রায় 52, 53, 54 বছর পরে একটা বড় সুযোগ এসেছিল আমাদের পরিবর্তনের। এই সুযোগটা কিন্তু আমার মনে হচ্ছে আমরা হাতছাড়া করে ফেললাম। এই হাতছাড়া করার কারণ কিন্তু আসলে দায়ী ওই ছেলেগুলি, তাও বলবো না, মানে মাথায় ওই যে আমরা গ্রামের ভাষায় বলি না যে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে, বিষয়টা এরকম আর কি।
তো ছেলেপেলে যখন একটু দুষ্টামি করে শাসন করতে হয়, শাসন করতে যারা ছিলেন, যাদের আশ্রয় প্রশ্রয় তারা ছিলেন, প্রপার গাইডেন্সটা বা এজ এ মানে গাইড হিসেবে তারা প্রপার গাইডেন্সটা দিতে পারেননি। তো আমাদের প্রত্যাশা আসলে আস্তে আস্তে ম্রিয়মান হচ্ছে, এবং আমার এনসিপির কাছে এখন এই মুহূর্তে খুব বেশি প্রত্যাশা নাই, কারণ এটা একেবারে নিচের দিকে যাচ্ছে। মার্কেটিংয়ে যদি বলি উচ্চ মাত্রায় স্পর্শ করে একদম নিচের দিকে যাচ্ছে। তো এটা দিয়ে আর আমার মনে হয় না যে এই দেশে আর কিছু হবে। আর আসছে কয়েকটা প্রসঙ্গ আসছে, কামাল ভাই বললেন, আমাদের ভাই বললেন যে এই প্রথমবারের মতো আমাদের পোস্টাল ভোট হচ্ছে, প্রবাসীরা ভোট দিতে পারছেন। এটা অনেক বড় সুখবর বাংলাদেশের জন্য। যাদের উপর ডিপেন্ড করে এই দেশ চলতেছে, যে দেশের অর্থনীতি সচল রয়েছে, তারা যদি তাদের মতামত প্রকাশ করার সুযোগ না পায়, তাহলে তো তাদের যে মতামত প্রকাশ করে দেওয়ার সুযোগ, এটা অবশ্যই সরকার একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে আমরা আসলে সন্দেহপ্রবণ জাতি। আমরা যে ভোটটা পোস্টাল ভোট যেটা করছি, এখানে কিন্তু আপনি দেখেন একটা ইলেকট্রনিক ডিভাইস ইন্ট্রোডিউস করা হয়েছিল, ইভিএম। তো ইভিএমে কিন্তু আমরা আস্থা রাখতে পারিনি, কারণ কি আমরা বলছি এখানে টেম্পারিংয়ের সুযোগ আছে হয়তো বা আছেই, সত্যিকার অর্থে আছে। কিন্তু যদি আমরা ইভিএমে আমরা আস্থা রাখতে না পারি, তাহলে ইলেকট্রনিক ভোটিংয়ে বা ওই যে কি পোস্টাল ভোটিংয়ে আমরা কতটুকু আস্থা রাখতে পারবো? এই বিষয়গুলি কি রাজনৈতিক দলগুলির সাথে ঐক্যমত হয়েছে? তারা কি অ্যাগ্রি করেছে যে না আমরা পোস্টাল ব্যালট মেনে নেব? এগুলি কিন্তু প্রশ্ন থেকে যাবে। দেখবেন যখন আগে বলতো সূক্ষ্ম কারচুপি, মোটা কারচুপি, গৌণ কারচুপি, এখন বলবে যে পোস্টাল ব্যালট কারচুপি। কারণ ভোটটা কিন্তু অনেক বড়, এখানে প্রায় 1.5 কোটি ভোটার এই আপনার পোস্টাল ব্যালটে ভোট দেবে। এবং আপনি দেখবেন যে বাইরের ভোটগুলি কাস্টিং হারা যাবে 99%। প্রত্যেকেই ভোট হ্যাঁ, দেবে। প্রত্যেকে ভোট দেবে, কারণ এদের প্রথমত হচ্ছে দেশে থাকে না, ভোট দিতে পারে না, একটা সুযোগ আসছে। তারপরে গত 3 নির্বাচন যাবত ভোট হয়ই না। তো এই জায়গাতে আমার মনে হয় যে এরা খুবই ভোট দেবে, এবং এই ভোটটা নিয়ে যদি বিতর্ক তৈরি হয়, ইলেকশনটা আবার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং আগেই রাজনৈতিক দলগুলোর সাথে একটা কমিটমেন্ট নেওয়া দরকার ছিল যে আপনারা কি এটা মেনে নেবেন কিনা। 2 নম্বর প্রসঙ্গে যাচ্ছি আমি, এই যে এই সংস্কারের নামে এই যে দীর্ঘ 15-16 মাস ব্যয় করলো, আলটিমেটলি আমরা পেলাম কি? আমার তো মনে হয় ভিক জিরো। সব কিছু আবার নতুনভাবে শুরু হবে। নতুন সংসদ আসলে যারা জনগণের প্রতিনিধিত্ব করে আসবে, ঠিক আছে, তাদের মতো করে তারা চাইবে যে দেশটা করতে। এখানে একটু যুক্ত করি, সনদে স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলোর যারা নির্বাচনে অংশগ্রহণ করছে। আর একটা বিষয় যে গণভোট একই দিনে হবে, আমরা কিন্তু গণভোট বিষয়ে কথা বলছি না। 4টা বিষয়ে যে প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, তার মানে হলো এই সরকার এবং এই সংস্কার পাশ হবে, তাই তো? তাই তো, তাহলে তো আর সেগুলো বাদ থাকছে না। আমি এসে না পাস হচ্ছে মানে কি, আপনি গণভোট হওয়ার পরে কিন্তু এটা চূড়ান্ত না, এটাকে আবার পাস করতে হবে পার্লামেন্টে। গণভোটটা হইলে এটা ম্যান্ডেট পাইল, গণভোটটা কিন্তু চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত হচ্ছে পার্লামেন্টে সংবিধান সংস্কারের মধ্য দিয়ে। সেখানেও ডিবেট হবে ওই গণভোটের পরে, সরাসরি ইনক্লুড হয়ে যাবে না। আমার মনে হয় না সরাসরি, কারণ ওখানে কাটছাট হওয়ার সুযোগ আছে কিন্তু। কারণ আপনার পার্লামেন্টটাও কিন্তু গণভোটের পরে যে পার্লামেন্টও কিন্তু আলোচনা এইটা সরাসরি ঢুকে যাবে না, যেটা দিচ্ছে। কারণ এখানে আপনি জানবেন যে কয়েকটা জায়গার মধ্যে আপত্তি ছিল, এই আপত্তিগুলি উঠাই দেওয়া হয়েছে কিন্তু। সুতরাং আপনাকে ধরে নিতে পারেন যে এটা একেবারে ইনটেক্ট ঢুকে যাচ্ছে, বিষয়টা এরকম হবে না। জি, আর একটা জিনিস আমি টাচ করতে চাই, সেটা হচ্ছে এই যে যেটা বলতেছিলাম, যে প্রসঙ্গে কথাটা আসলো, আপনার যদি নিবন্ধিত রাজনৈতিক দল ধরেন, তাহলে এখন বর্তমানে বোধহয় 52টা, 49 আর 3টা 52টা দল নিবন্ধিত। আপনি ঘুরে ফিরে আলোচনা করলেন 4টা দলের সাথে মোটা থাকে, এরপরে আরও ধরেন ছোটোখাটো মিলে নিবন্ধিত 10-12টা দলের সাথে আলোচনা করেন। আপনি এখানে কাদের সিদ্দিকিও ওই দিন একটা ইন্টারভিউতে প্রশ্ন উঠেছে যে কাদের সিদ্দিক দল তো নিবন্ধিত, তারাও তো রাইটস থাকে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তো ফেসিবাদ না, সে তো পালায়া যায় নাই। তো এরকম যে দলগুলো আছে তাদেরকে আপনি বাদ দিলেন কোন ক্রাইটেরিয়ায়? আবার এনসিপির নিবন্ধন কিন্তু ছিল না যখন আলোচনা শুরু হয়, জামাতের নিবন্ধন তখন পর্যন্ত হয় নাই যখন আলোচনা শুরু হয়। তার মানে আমার বোঝা যাচ্ছে যে আপনি সামহাও আপনি যে কাজটা করছেন, এটা 100% যদি আপনি সাকসেসফুল করতে চান, তাহলে সবার ইমপ্রুভমেন্ট বাড়াতে হবে। আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে। আচ্ছা, কিয়াস আহমেদ, অনেকগুলো আলোচনা হলো। আপনার আলোচনা ছিল প্রবাসী ভোটারদের ভোট, এখন কিন্তু পার্লামেন্ট, সংবিধান সংশোধন, সংস্কার, গণভোট, গণভোট কিভাবে দেখছেন? আসলে এই শর্ট সময়ের মধ্যে, মানে এই সময়ের মধ্যে এতগুলি সংস্কার হচ্ছে একটা পর একটা। তারপরে আমরা দেখলাম কিছুদিন আগেও এই পিআর নিয়ে জামাত আন্দোলন, তারপর আপনার আগে নির্বাচনের আগে গণভোট দিতে হবে, এটা নিয়ে কিন্তু যে আন্দোলনগুলি হলো একটা সংশয় ছিল। তবে এখন যে আপনার গণভোটের ব্যাপারে যেটা জুলাই সনদে যেটা স্বাক্ষর করেছে রাজনৈতিক দলগুলো, সেগুলি কিন্তু গণভোট পাস হলে ইয়েস হলে তো তারাগুলি মানে মানতে বাধ্য, যেগুলি স্বাক্ষর করেছে। যেগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলির ব্যাপারে যদি জনগণ যদি ইয়েস বলে, তাহলে মানে যেই সরকারি আসুক, যে দলে আসুক, সেটা মানতে বাধ্য এবং সেটা সংসদেই করতে হবে। বাট যেহেতু গণভোটের মাধ্যমে সেটা একটা লেজিটিমেট এসেছে,
তো আমি যেটা সংখ্যা করি, যেটা নাকি আপনারা অনেকে আলোচনা করেছেন, যে এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন যেভাবে সোশ্যাল মিডিয়াতে আপনার ছড়াচ্ছে এবং এবং ধর্মীয় উগ্রবাদ যেভাবে ছড়াচ্ছে, আপনার জামাত ইসলামী যেভাবে ধর্মকে ব্যবহার করে আপনার মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, যে আপনার এটা কিন্তু একটা ক্লাস সৃষ্টি হচ্ছে। এবং আপনার একদিকে জামাত যাচ্ছে ভোটের কাছে, যে আপনারা যদি কবরে আপনাকে প্রথম প্রশ্ন করবে কাকে ভোট দিয়েছেন, মানে এই টাইপের যখন কথাবার্তা হয়, প্রচার হয়, অথবা সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা ভোটকে প্রভাবিত করবার জন্য আমার ধর্মপ্রাণ মুসলমান, এটা কিন্তু আমরা এই দিক থেকে দেখছি যে একটা দ্বন্দ্ব হতে পারে। সেই দ্বন্দ্বটাকে দেখেন, যেমন আমি একটু যুক্ত করব আপনাদের এই মুসলমানদেরকে ইমান আমলের কাজ না করে একটা ভোট দিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যাবে, বা তারা যাবেন ধারণা করেন যে আমি যদি কোনো পাপ করেও থাকি হয়তো এই একটা ভোটেই আমার পাপ মাফ হয়ে যাবে, এমন কি ব্যাপারটা? এই ধরনের কথা কিন্তু তারা বলছে, এবং এটা কিন্তু খুবই দুঃখজনক। আপনি মনে করেন, দেখেন শাহজাহান সাহেব চৌধুরী চিটাগাঙ্গে কীভাবে বক্তব্যটা দিয়েছেন, তাহলে ওনাদের যে ভিতরের যে কথাগুলি, এটা কিন্তু আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই নির্বাচনটা কিন্তু আপনার জামাতের একদিকে যেমন প্রশাসনে তাদের অনেক লোক আছে, আপনারা বলেছেন যে বিএনপি কিন্তু প্রশাসনে রদবদল বা তদবির বাণিজ্য বা প্রশাসনের হস্তক্ষেপ, এটা কিন্তু বিএনপির বিরুদ্ধে কেউ বলতে পারছে না এখন পর্যন্ত, যেটা নাকি আমরা জামাত এবং এনসিপির বিরুদ্ধে আমরা বলে আসছি। তো সেদিক থেকে একদিকে তাদের সরকারের পক্ষে ভিতরে তাদের লোক আছে, এবং আপনারা অনেকে বললেন আজকে আলোচনায় যে সরকার দু একটি দলকে সমর্থন দিচ্ছে, বিশেষ করে এনসিপি এবং জামাতকে। আবার তারা যেভাবে গ্রামগঞ্জে মানুষের, ধর্মপ্রাণ মানুষেরকে যেভাবে বক্তব্য মিস ইনফরমেশন ডিসইনফরমেশন দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় যেভাবে প্রচারণা, মিথ্যা প্রচারণা করছে, এগুলি বন্ধ করা উচিত। এটা যদি বন্ধ না করা হয়, মনে করেন যদি ফেসবুকে কেউ যদি আপনার মিথ্যা তথ্য প্রচার করে, শেয়ার করে, এটা দু একটা অ্যারেস্ট করা দরকার। তাহলে কিন্তু এটা আমরা কিন্তু দেখছি না, এটা হওয়া উচিত ছিল। যেভাবে পারছে, আপনার জামাত ইসলামের কয়েক লক্ষ ভুয়া আইডিয়া আছে দেশের বাইরে, তারা পেইড মানে আপনার এই সোশ্যাল মিডিয়া তারা কন্ট্রোল করে। তো এগুলি যদি আপনার সরকার বন্ধ করে অথবা অ্যারেস্ট করে যে 2-4টা, তাহলে কিন্তু এগুলি বন্ধ হবে, তা না হলে বন্ধ হচ্ছে না। তো সেই দিক থেকে আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য এই সোশ্যাল মিডিয়াকে আপনার কন্ট্রোল করতে হবে। ধন্যবাদ আপনাকে। জামায়াত ইসলামী এবং এনসিপির কেউ থাকলে আপনার এই প্রশ্নের জবাব দিতে পারত। মোস্তফা কামাল। জি, আমি একটু যোগ করতে পারি এখানে প্রশ্নের জবাবে না গিয়ে, যেটা খুব দুঃখজনক বিষয়, বিএনপি অথবা জামাত ইসলামী অথবা এনসিপি, এই তিনটা নামও যদি উল্লেখ করেন, এরা গত আন্দোলনের অত্যন্ত সিরিয়াস অংশীজন। আবার এইভাবে বলা যায় তিনটা দলই মজলুম, নিপীড়িত, কিন্তু মাত্র 1 বছরের মধ্যে তারা একটা দল আরেকটা দলের বিরুদ্ধে যেসব কথা বলছে, এই কথাগুলো কিন্তু আবার পুরানো। এই কথাগুলো একসময় আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে বলতো। আজকে গিয়াস ভাই যেগুলো বললেন জামাতের বিরুদ্ধে, একসময় আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে এগুলো বলতো। আবার জামাত সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে যেগুলো বলছে, একসময় আওয়ামী লীগ সেটাই বলতো। অর্থাৎ আওয়ামী লীগের কাজটা এখন বিএনপি আর জামাত কিন্তু কমপ্লিট করে ভাগ করে নিয়েছে, যে কোর্স কমপ্লিট করে দিচ্ছে। সমস্যাটা হয়ে গেছে ভিন্ন জায়গায়, যেটাকে আমরা বলি ওই সাদামাটা বাংলায় বলি যে খেই হারিয়ে ফেলা। অর্থাৎ এত বড় একটা বিপ্লব বা আন্দোলনের পর প্রত্যেকের মধ্যে যে একটা অন্তত একটু ধৈর্য সহ্য থাকার কথা ছিল বা উচিত ছিল, সেটার বদলে কিন্তু এখন একটা খেই হারিয়ে ফেলা। গিয়াস ভাই জামাতের কথা বলেছেন, জামাতের নেতাদেরকে আমরা বরাবর মনে করি তারা একটু ধীরস্থির, তারা একটু বেশি চালাক চতুর, কথাবার্তা হিসাব নিকাশ করে বলে। কিন্তু গত 4-5 দিন দেখছি না, তাদের হিসাবে গোলমাল হয়ে যাচ্ছে। কক্সবাজারে গিয়ে একজন বলে ফেলেন একটা, চিটাগাং গিয়ে একজন বলে ফেলেন একটা। বিএনপির নেতাদেরকেও দেখছি যে এখানে ওখানে গিয়ে এমন সব কথা বলেন যে যেটা পরদিন ব্যাখ্যা দিতে হয় যে আমি আসলে ওইটা বলি নাই, এটা বলেছি। ততক্ষণে কিন্তু সেটা প্রচার হয়ে যাচ্ছে। আবার এনসিপির থেকেও তাদের একটা বৈশিষ্ট্য সেটা যে চোখে চোখ তাকিয়ে কথা বলা, সেটা তাদের সৌন্দর্য ছিল। 24-এর আন্দোলনের সময় তাদের ওইটা কিন্তু আমরা বিউটি মনে করেছি, যে ছেলেগুলো খুব সাহসী, ছেলেগুলো আওয়ামী লীগের মতো দলের বিপক্ষে কথা বলতে পারে, শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতে পারে। আপনার বোধহয় মনে থাকার কথা, শেখ হাসিনা সর্বশেষ বলেছিলেন যে গণভবনের দরজা খোলা আছে। ছেলেগুলো তখনও বেয়াদবি করেছে, যদি বেয়াদব শব্দটা আপনি এখনও প্রযোজ্য করতে চান। তারা বলেছিল যে গণভবনের দরজা খোলা আছে, ওটা দিয়ে আপনি বেরিয়ে যান, আমরা আর ওখানে যাব না। দরজা খোলা আছে মানে বের হওয়ার জন্য, আপনি বেরিয়ে যান, আপনার হাতে সময় আর নেই।
তাহলে তখন আমার কাছে এটা সৌন্দর্য মনে হয়েছে, এখন হঠাৎ করে সেটাকে আমি বেয়াদবির জায়গায় নিয়ে যাব, এই দুটার মধ্যে কিন্তু সংঘর্ষ করে। এই ক্ষেত্রে ব্যত্যয়টা কোথায় ঘটেছে? ব্যত্যয়টা ঘটেছে অভিভাবকত্বের প্রশ্নে। তারা কোনো অভিভাবক পায়নি। এই ছেলেরা সরকার হটানোর আন্দোলনে একদম গোল্ডেন জিপিএ 5 পেয়ে পাশ করেছে, কিন্তু যখন রাজনীতির ময়দানে তারা নেমেছে, তারা দেখা যাচ্ছে যে বিএনপি অথবা জামাতের কাছে একেবারেই শিশু, যেমন আওয়ামী লীগের কাছেও তারা শিশু ছিল। কিন্তু যে রাজনৈতিক একটা তালিম দরকার ছিল, একটা হচ্ছে কিন্তু সরকার হটানোর আন্দোলন, আর একটা হচ্ছে মাঠের রাজনীতির আন্দোলন, আর একটা হচ্ছে এখন নির্বাচনের আন্দোলন। এই পরবর্তী দুই আন্দোলনে ছেলেগুলো কিন্তু ক্রমেই জিরো পজিশনে চলে যাচ্ছে। এটা হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতা। আবার বিএনপিও তাদেরকে সহ্য করতে পারছে না, মাঝে মধ্যে জামাত একটু সহ্য করে কাছে ডাকে, কিন্তু সন্ধ্যাবেলায় আবার তাড়িয়ে দেয়, তারা আবার বিএনপির কাছে চলে যায়। ধন্যবাদ আপনাকে। ফারজানা বুবলি, অভিভাবকত্ব বিষয়ে একটা কথা এসছে, আপনি যে কথা বলেছিলেন তার রেশ ধরেই। অভিভাবকত্ব কি দরকার আছে এনসিপির বা নতুন প্রজন্মের যারা রাজনীতি করছে? আমার কাছে যদি পার্সোনালি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার কাছে মনে হয় না এনসিপির কোনো অভিভাবকত্বর দরকার ছিল বা আছে। বাট তারা যদি এই 24-এর সাথে সাথে একটা পলিটিক্যাল পার্টিতে না যেয়ে একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো দেশে, যেরকম আওয়ামী লীগকে তাড়ানোর ক্ষেত্রে তারা একটা বিশেষ ভূমিকা পালন করেছে, তাদের একটা ফেস ভ্যালু আছে, তারা যদি এখানে এই ভ্যালুটাকেই এটার ফেস ভ্যালুটাকে যদি ওনারা কাজে লাগে একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতো, যে গভর্নমেন্টটা আসছে এখন, আমরা জনগণ যাদেরকে ভোট দিয়ে যেই পলিটিক্যাল পার্টিকেই রাজনৈতিকভাবে নির্বাচন করব দেশ চালানোর জন্য, তাদের উপর একটা প্রেশার থাকতো যে না, আমি এই কাজটা এখন করতে পারবো না, আমার আই হ্যাভ সামওয়ান অর সাম পিপল অন মাই হেড, আমাকে জবাবদিহি করতে হবে। সো এইটা থেকে ওনারা যদি নিজেদেরকে বিল্ড আপ করে 5 বছর 10 বছর টাইম নিয়ে যদি পলিটিক্যাল পার্টি হিসেবে আসতো, আমার তখন মনে হয় যে ওনাদের এই সুন্দর, আগে যেটা আমাদের সুন্দর লাগতো, কামাল ভাইয়ের কথাই বললাম যে আপনি ওই দরজা দিয়ে বের হয়ে যান, এখন যেটা আমাদের কাছে বেয়াদবি মনে হচ্ছে, তাহলে হয়তো এই বেয়াদবিটা আমাদের মনে হতো না। তখন আমাদের কাছে মনে হতো যে না, সামওয়ান ইজ দেয়ার টু রিপ্রেজেন্ট আমাদেরকে, জেনারেল পিপল, যে গভর্নমেন্টের কাছে আমাদের কথা, আমাদের হয়ে কেউ একজন যাচ্ছে বলার জন্য। আমরা ওই মানুষটা, ওই ভায়া একটা মানুষ পেতাম। সো হয় কি, যারা ইলেকশনে এমপি হয়, জনগণের পার্লামেন্ট মেম্বারে যায়, মোস্টলি আমরা দেখি যে আমাদের যেই এলাকা থেকেই হয়, আমাদের মেসেজগুলো কনভে হয় না। সো এরকম যদি প্রেশার গ্রুপ থাকতো, তাহলে হয়তো বা আমাদের জন্য মোর ইজি হইতো জিনিসগুলা গভর্নমেন্টের কাছে এক্সিকিউট করানোর জন্য। এবং আমার কাছে এখন এই জন্যই মনে হয় যে তারা যদি এরকম একটা হঠাৎ করে আচমকা একটা পলিটিক্যাল পার্টিতে নিজেদেরকে না নিয়ে, এটা যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে থেকে একটা আমাদের দেশের জন্য, তাহলে আমার কাছে ভালো। পলিটিক্যাল পার্টি করে ফেলেছে, তারা 300 আসনে প্রার্থী দিবে এবং 300 আসনে প্রার্থী কাকে দিচ্ছে? আচ্ছা আমাকে বলেন, 300 আসনে তারা বিজয়ী হওয়ার লক্ষ্যেই তো এই কাজগুলো করছে। হ্যাঁ, 300 আসন প্রার্থী কাকে দিচ্ছে? রিকশাওয়ালাকে। এখন আমি রিকশাওয়ালাকে ডিমেন্ড করছি না, আই এম নট সেইং এনিথিং অ্যাবাউট। হ্যাঁ, ভাইরাল রাজনীতিতে ওরা আসছে। এখন আপনি তো কথায় কথায় সবকিছু, যে ফেসবুক, ইনস্টাগ্রাম যেটা বলতেছে, ভোট বাহিনী, ওনাদের এগেনস্ট ওনারা একজনকে বলবে, গালি দিয়ে একটা কথা বলবে, ওনার বাবা মা তুলে কথা বলবে, তখন আমরা তাদেরকে কিচ্ছু বলতে পারবো না। আমরা একটা নর্মাল কথা বলবো, ওইটাকে ইমোশনাল সাপোর্ট নিয়ে ভোট বাহিনীকে দিয়ে, হাজারটা মিডিয়া দিয়ে তারা এমনভাবে ওটাকে প্রচার করবে এবং ক্যাশ আউট করার চেষ্টা করবে। তো এগুলো হচ্ছে এই জেনারেশনের কাজ। হ্যাঁ, এখন এটা পলিটিক্যাল পার্টি, আপনি একটা দেশ চালানো, ন্যাশনাল ইলেকশন, ন্যাশনালি রিপ্রেজেন্ট করা, আই থিঙ্ক it's not viral রাজনীতি and national রাজনীতি, two different thing. ওনাদেরকে এটা বুঝতে হবে, আমার কাছে এটাই। ধন্যবাদ আপনাকে। আরফান নাহিদ, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশনের কথা আছে, নির্বাচনে এআই এর ব্যবহার নিয়ে উদ্বেগ আছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এআই এর ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আমরা শেষ করব আপনাকে দিয়ে, আপনি যদি একটু সাজেশন দিতেন যে কি হওয়া উচিত, কি করা উচিত, বিশেষ করে ভোটারদের সচেতনতাটা কেমন হওয়া উচিত? ধন্যবাদ। আপনার যে বিষয়টা আপনি ফোকাস করছেন, যে আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম, এই তো ডিজিটাল প্ল্যাটফর্মের একটা অংশ। ডিজিটাল প্ল্যাটফর্মটা আসলে খুবই সেন্সিটিভ, কারণ এটা এমন সহজলভ্য হয়ে গেছে, এখন এটার উপর মানুষ ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আমার লাইফ এখন এই একটা 4 ইঞ্চি ইয়াতে বন্দি। আমি যদি ধরে নিই, তাহলে এটা কিন্তু খুব ভয়ানক বিষয়। এটা নিয়ন্ত্রণের কোনো মাত্রা নাই, ব্যারোমিটার নাই, কোনোভাবেই নাই। সুতরাং এটাকে ধরেন আইন করে বা বার দিয়ে কতটুকু কন্ট্রোল করা যাবে। একটা জিনিস আমি বলে কি, মানুষ যদি নিজের থেকে চেঞ্জ না হয়, কেউ কিন্তু আইন করে চেঞ্জ করতে পারবে না। আইন একটা হচ্ছে ধরেন ডেঞ্জারাস ঘটনাকে সাময়িক প্রোটেক্ট করতে পারে, কিন্তু লং টাইমে যখন কোনো মানুষকে, কোনো সমাজকে চেঞ্জ করতে যাবে, তখন মানুষগুলো কিছু শুদ্ধ করতে হবে। আমাদের দেশে দেখেন সব কিছু হচ্ছে, কিন্তু
মানুষ তৈরি হচ্ছে না। তো মিনিস্ট্রি অফ ওয়েলবিং আমি যদি বলি হবে, তো এই মানব সম্পদ তৈরি করার জন্য আমাদের কোনো প্রচেষ্টা আছে নাই। কিন্তু আমরা পড়াচ্ছি কেমিস্ট্রির মাস্টার্স করা ছেলেটা গিয়ে ব্যাংক ম্যানেজার হচ্ছে, মার্কেটিং মাস্টার্স করা ছেলে গিয়ে সাংবাদিক হচ্ছে। এই যে আমাদের মানুষ তৈরি না করার যে প্রবণতা, যে কারণে আমরা কিন্তু সমস্যাগুলো ফেস করছি। দু একটা কথা যেগুলো আমি মিস করে গেছি আমি বলতে চাই, সেটা হচ্ছে ধরেন আজকে ভোটের কি কোনো বিকল্প আছে? নির্বাচনের কোনো বিকল্প তো আমি দেখি না অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে। কারণ এটা একমাত্র এখন এক্সিস্টিং ওয়ে। আপনি এখন ধরেন এই অনুষ্ঠানটা যদি আর 5 বছর থাকে কী হবে? আপনি 15-16 মাস যদি দেখলেন, তো এটা তো আরও গাঢ় হবে। তো গাঢ় হইতে হইতে তো এটা আরও বেশি অনিশ্চয়তা, গৃহযুদ্ধ দিকে চলে যাবে দেশ। সুতরাং আমি বলবো যে একটা সুন্দর নির্বাচন, এখন সুন্দর নির্বাচন করতে গিয়ে এখন সমস্যা হচ্ছে কি, হাইপ উঠে গেছে। হাইপটা কীরকম? কোনো দল মনে করছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবে। এই যে একটা হাইপ, মানে এই যে একটা হাইপ উঠানো, এই হাইপটা কিন্তু একটা সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা এখন যে কোনো চ্যালেঞ্জ, মানে ধরেন কেউ বললো যে তোমার অনেক সাহস আছে, তুমি এই 100 লোককে মোকাবেলা করতে পারবা, ঠিক আছে, ওরা কিন্তু বন্দুক টন্দুক নিয়ে রেডি। আর তা আমি তৈরি করে দেবো, ভাই তুমি যাও, তোমার যে এই সাহস, তুমি পারবা এই বন্দুক টন্দুক। এই যে হাইপ তুলে দেওয়া, তাকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, আমার মনে হয় এই হাইপটাই কিন্তু অনেক ডেঞ্জারাস হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের। কারণ এরা স্বপ্ন দেখতে শুরু করেছে রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই যে শেষ করতে হবে, শেষ করছি আমি 1 মিনিট শেষ করছি। এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে ওনারা যা ইচ্ছা, যে বলেন না রাজনীতিবিদরা উল্টাপাল্টা বক্তব্য ভাই বললেন, যেমন একদম চিরং একটা বক্তব্য উল্টাপাল্টা বক্তব্য দেওয়া শুরু করেছে, যেটা এফেক্ট করেছে। কিন্তু আবার দেখেন কি আন্ডারগ্রাউন্ডে কিন্তু এরা আবার ইলেকশনের সমস্ত মুখে বলতেছে যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে না, কিন্তু তলে তলে সমস্ত মেকানিজম কিন্তু করছে। আমার কথা হচ্ছে হ্যাঁ ওকে ফাইন, বাংলাদেশের জন্য যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিতে দিবে, এটা বাই ভোট। আর আরেকটা কথা, শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে আপনার যত কিছু বলেন না কেন, আপনার ওই যে আপনি যেটা বললেন যে পার্টিসিপেটরি ইলেকশন, আপনার আমার মনে হয় যে এবারের ভোটটা খুবই অংশগ্রহণমূলক হবে। কেন হবে? ভোট হবে। যেমন একটা ভোট হয়েছে হচ্ছে বিনা ভোট, রাতের ভোট, আমিরাবি ভোট, 3 ধরনের ভোট আমরা দেখছি। আর সাধারণ ভোট দেখছি 91-এ। আমার মনে হয় সাধারণ যে ভোট, জেনারেল ভোটটা এবার হবে। আমরা খুব আশাবাদী এই সরকার একটা ভালো ভোট করবে, এবং যারাই ক্ষমতায় আসুক, এটা বিএনপি আসুক, জামাত আসুক, XYZ, তারা যাতে রাষ্ট্রের কথা চিন্তা করে, মানুষের কথা চিন্তা করে, এবং ভালো মানুষ গড়ার চেষ্টা করে, তাহলে কিন্তু ফিউচারে আমরা প্রবলেমগুলো ফেস করব। ধন্যবাদ আরফান নাহিদ, ধন্যবাদ গিয়াস আহমেদ, মোস্তফা কামাল, ফারজানা বুবলি। আপনাদের কাছ থেকে অনেক তথ্য সমৃদ্ধ বিষয় জানলাম। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।